গেল শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা বিবৃতি দেয় এবং বিবৃতিতে দৃশ্যত অস্থিতিশীল পরিস্থিতির জন্য বা সরকারকে কাজ করতে না দেওয়ার ক্ষেত্রে বিদেশি ষড়যন্ত্রের দিকেও ইঙ্গিত করা হয়। পরদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস অবশ্য এতটা রাগডাক করেননি। তিনি খোলামেলাভাবেই বলেন যে ভারতীয় আধিপত্যবাদ তার সরকারকে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তিনি এটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দেশের ভেতরে এবং বাইরে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। প্রফেসর ইউনূসের এই বক্তব্যের পর নানামুখী আলোচনা চলছে। বক্তব্যটা তিনি সরাসরি মিডিয়ার সামনে দেননি, কিন্তু নাগরিক ঐক্যের যে নেতা মাহমুদুর রহমান মান্না এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দুজনই বক্তব্যের কিছু কিছু অংশ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। প্রফেসর ইউনূসের এই বক্তব্যের পর যেটা বললাম, বিপুল আলোচনা সমালোচনা তৈরি হয়। কেউ কেউ বলছেন তিনি পপুলিস্ট রাজনীতির ইস্যুটা সামনে নিয়ে এসেছেন, আবার কেউ কেউ বলছেন এটাই ফ্যাক্ট। দিল্লি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধে রয়েছে, তারা যে কোনো মূল্যে ডক্টর ইউনূসকে হটাতে চায়। আমরা আজ বোঝার চেষ্টা করব প্রফেসর ইউনূসের ব্যাপারে আসলে দিল্লির নীতিটা কি, সেটা কি পরিষ্কার না, সেটা কি লাউড অ্যান্ড ক্লিয়ার না। শুরুতে ভারত সরকারের যে বক্তব্য বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে, সেটা আমরা একটু বুঝে আসি। 5ই আগস্ট শেখ হাসিনার পতনটা আসলে দিল্লির জন্য ছিল অভাবনীয় এবং একটা বিরাট ধাক্কা। সম্ভবত গেল বহু বছরের দিল্লির যে কূটনীতির জন্য এটা একটা বিরাট ধাক্কা ছিল, কারণ বাংলাদেশে শেখ হাসিনা সরকার সবসময়ই নয়াদিল্লিকে সাপোর্ট করে গেছে এবং শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যে তিনি দিল্লিকে এত কিছু দিয়েছেন যে দিল্লি কখনো সেটা ভুলতে পারবে না। কিংবা তার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার বক্তব্য আপনাদের স্মরণে আছে। তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো। তো এইরকম একটা সরকার, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে শেখ হাসিনা যে নির্বাচন ছাড়া টিকেছিলেন, এর পেছনে অন্যতম প্রধান কারণ ছিল দিল্লির সমর্থন। তো এরকম একটা সরকারের যখন পতন হয়, ভারত খুব স্বাভাবিকভাবেই সেটা খুব ভালোভাবে নেয়নি। কিন্তু যেটা দুঃখজনক হচ্ছে, শেখ হাসিনার পরাজয়কে অনেকটা দিল্লি তার নিজের পরাজয় হিসেবে নিয়ে নেয়। এবং আমরা যেটা দেখি যে জয়শঙ্কর যদিও ভারতের পার্লামেন্টে যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে তারা জানতেন শেখ হাসিনা বিপর্যয়ের মুখে পড়ছেন, কিন্তু তাদের কিছু করার ছিল না। 5ই আগস্টের আগে বা 5ই আগস্ট কিছু করার না থাকলেও আমরা দেখছি যে শেখ হাসিনার জন্য দিল্লি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রথম যে প্রপাগান্ডা দিল্লি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে চালায়, সেটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। নানা রকম ভুয়া ফিগার নিয়ে তারা বিবৃতি দিতে থাকে এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের উদ্বেগের কোনো শেষ থাকে না। দ্বিতীয়ত আমরা যেটা দেখি খুবই আকস্মিক এবং খুবই বিস্ময়কর, যে তারা বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আহ্বান জানায় দ্রুত। অথচ এর আগে দিল্লিকে যখন এইসব ব্যাপারে প্রশ্ন করা হতো, দিল্লি বলতো এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু 5ই আগস্টের পর কি এমন ঘটলো যে এটা আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় থাকে না, বরং সেটা ভারতের বিষয়ে পরিণত হয় এবং ভারত খুব খোলামেলাভাবেই বলতে থাকে বাংলাদেশে যেন দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া হয়। এই অংশগ্রহণমূলক বলতে যে আওয়ামী লীগকে বোঝানো হচ্ছিল, সেটাও আসলে খুব বেশি না বোঝার কোনো কারণ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর প্রথমত সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, এবং ভারত খুব খোলামেলাভাবে বলে যে এটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেওয়া হয়নি। তো নয়াদিল্লির যে অবস্থান, তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, কিন্তু সেটা খুবই পরিষ্কার। এর সঙ্গে আমরা যোগ করতে পারি ভারতের সেনাপ্রধানের একটা বক্তব্য। তিনি অনেকটা নজিরবিহীনভাবে এটা উল্লেখ করেন যে বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে ভারত ভালোভাবে কাজ করবে। তার একটা সেনাপ্রধান পার্শ্ববর্তী দেশের, প্রতিবেশী রাষ্ট্রের সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে ধরনের মন্তব্য করতে পারেন। তারপর আমরা যেটা দেখব যে ভারতীয় মিডিয়ার ভূমিকা। ভারতীয় মিডিয়া রীতিমতো যুদ্ধ করছে বাংলাদেশের বিরুদ্ধে। একটু আগে আমি আল জাজিরার একটা লেখার অনুবাদ পড়ছিলাম প্রথম আলোতে, যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে লেখা। বলা হচ্ছে যে পারমাণবিক যুদ্ধের চেয়েও একটা বড় যুদ্ধে ভারত পাকিস্তান লিপ্ত, সেটা হচ্ছে গিয়ে তথ্যের গুজবের যুদ্ধ, সেটা হচ্ছে বয়ান তৈরির যুদ্ধ। তা আমরা যেটা দেখি যে ভারতীয় মিডিয়া 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এবং কোনো রাগ ডাক নাই। সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী তারা ছড়াচ্ছে এবং এমনকি একবার তারা এটাও খবর দিয়েছিল যে প্রফেসর ইউনূস নাকি পালিয়ে ফ্রান্স চলে গেছেন যেদিন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো। তারপর তারা খুব খোলামেলাভাবে বলে যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের একটা অংশ দখল করে নেওয়ার হুমকি দেয়, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দেয়। একটা দেশ তার প্রতিবেশী রাষ্ট্র নিয়ে একটা দেশের মিডিয়া এ ধরনের মন্তব্য করতে পারে? পৃথিবীর ইতিহাসেও খুব সম্ভবত এ ধরনের ঘটনা বেশি ঘটেনি। যেটা আমরা দেখছি, ভারতীয় মিডিয়া রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং
বিশেষত ইউনূস সরকারের বিরুদ্ধে। তৃতীয়ত আমরা যেটা দেখি যে ভারতের কিছু সাবেক সেনা কর্মকর্তা, সাবেক কূটনীতিক এবং এখানে যারা হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, তারাও প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারা এক ধরনের উস্কানি তৈরি করছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা, বিশেষ করে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক যেন আরও খারাপ হয়, এবং প্রতিনিয়ত তারা প্রফেসর ইউনূসের উপর চাপ তৈরি করার চেষ্টা করছেন। সবচেয়ে বড় যেটা উদ্বেগজনক ঘটনা সেটা ঘটছে সীমান্তে। আমরা মাঝে মাঝে সীমান্তে উত্তেজনা দেখি, কিন্তু গত এই মে মাসে ভারত যে উস্কানি দিচ্ছে সীমান্তে, সেটা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময় ভারত অন্তত 1000-এর বেশি বাংলাদেশিকে, কথিত বাংলাদেশি যারা আসলে বাংলাদেশি নন, যাদের বেশিরভাগ বড় অংশ বাংলাদেশি নন, তাদেরকে পুশ ইন করছে সীমান্ত দিয়ে। এবং আমি বিবিসি বাংলায় দেখলাম যে আসামের একজন স্কুল শিক্ষক, তাকেও পুশ ইন করা হচ্ছে, এবং এটা নিয়ে সেখানকার আদালতে মামলা হয়েছে। যেটা বোঝা যাচ্ছে যে সীমান্তে ভারত সর্বোচ্চ উস্কানি দিচ্ছে, এবং যেখানে বাংলাদেশ সরকার বারবার বলছে যদি কোনো বৈধ বাংলাদেশি সেখানে থেকে থাকে তাহলে তাকে যেন প্রপার চ্যানেলে পাঠানো হয়, কিন্তু ভারত সেটা করছে না। তারা সেখানেও রীতিমতো সর্বোচ্চ উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাহলে সব মিলে কি দাঁড়ালো? প্রফেসর ইউনূসকে হঠাৎ কি রীতিমতো এক ধরনের যুদ্ধে লিপ্ত নয় ভারত? আমরা যেটা জানি যে ইউনূস সরকার যেটা বারবার বলছে যে তারা পরের বছর জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। অন্যদিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, বা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। বাস্তব পরিস্থিতিতে যেটা মনে হয়, ইউনূস সরকার যদি টিকেও যায়, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন হবে। কিন্তু এই কয়টা মাসও ভারত কেন এত অস্থির হয়ে উঠছে সেটা আসলে বোঝা খুব কঠিন। কিন্তু এটা দৃশ্যত পরিষ্কার, প্রফেসর ইউনূসকে হঠাৎ দিল্লি তার সর্বশক্তি নিয়োগ করেছে।